নিউজিল্যান্ড পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই দেশটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে বেশ অনেক দূরে। মানচিত্রে দেশটিকে মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্ব দিক বরাবর কমপক্ষে 1503 কিলোমিটার দূরে তাসমান সাগরে অবস্থিত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দেশ নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ফিজি, টোঙ্গা ও নোভেল কালেদোনি উল্লেখযোগ্য। এই পর্বে আজ আমরা জানব নিউজিল্যান্ড দেশ হিসেবে কেমন, নিউজিল্যান্ডে দেখার মতো কি আছে, দেশটির অবাক করা কয়েকটি বিষয় যা পৃথিবীর অন্য কোথাও নেই, নিউজিল্যান্ডের ভালো দিকের পাশাপাশি এর খারাপ দিকগুলো কি ইত্যাদি। উইকিপিডিয়ার তথ্য মতে নিউজিল্যান্ডের আয়তন 2,68,021 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় দ্বিগুণ। এটি পৃথিবীর 75তম বৃহত্তম রাষ্ট্র। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের পরিসংখ্যান মতে এর জনসংখ্যা মাত্র 52,24,045 জন, অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে 20 জন মানুষ বসবাস করে, যা জনঘনত্বের বিচারে পুরো পৃথিবীর মধ্যে 167তম। দেশটির রাজধানী ওয়েলিংটন। এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর, যেখানে প্রায় 4 লক্ষ মানুষ বসবাস করে। এর সবচেয়ে বড় শহর হল অকল্যান্ড। 52 লক্ষ মানুষের প্রায় 15 লক্ষ মানুষই এই শহরটিতে বসবাস করে। এটি বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরগুলির মধ্যে একটি। নিউজিল্যান্ডে মোটামুটি 67টির মতো দ্বীপ রয়েছে, তবে সম্পূর্ণ দেশটি গঠিত হয়েছে দুটি প্রধান ও বড় দ্বীপ নিয়ে, যার একটি হল উত্তর দ্বীপ এবং অন্যটি দক্ষিণ দ্বীপ। নিউজিল্যান্ড উত্তর দক্ষিণ বরাবর প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ এবং এর সর্বোচ্চ প্রস্থ হল 450 কিলোমিটার। মজার বিষয় হল নিউজিল্যান্ডে আপনি সমুদ্র সৈকত হতে কখনোই 130 কিলোমিটার দূরে যেতে পারবেন না। জনসংখ্যার পরিমাণ অনুসারে দেশটি অনেক বড়। এদেশের মোট জনসংখ্যার 86.1% মানুষ কেবলমাত্র এর উত্তর দিকের দ্বীপটিতে বসবাস করে। দক্ষিণ দিকের দ্বীপটিতে খুব অল্প পরিমাণ মানুষের বসবাস রয়েছে। এর একটি উল্লেখযোগ্য কারণ হল উত্তর দিকের দ্বীপের তুলনায় দক্ষিণ দ্বীপের দ্বীপটি বেশি এবড়োথেবড়ো এবং অনেক পাহাড় পর্বতযুক্ত। যাই হোক, দক্ষিণ দ্বীপের বৃহত্তম শহর হল ক্রাইস্টচার্চ, যেখানে রয়েছে 3,82,000 মানুষের বসবাস। এই দেশটির চারিদিকে মহাসাগর, তাই এদেশের যেদিক দিয়ে আপনি যেতে থাকবেন না কেন সেদিকেই সমুদ্র সৈকত খুঁজে পাবেন। নিউজিল্যান্ডের বিখ্যাত সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম হল 90 মাইল সমুদ্র সৈকত বা 90 মাইল বিচ। এটি নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের একেবারে উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিশাল সমুদ্র সৈকত। এর আনুমানিক দৈর্ঘ্য 88 কিলোমিটার। এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। সুন্দর বালুকাময় সৈকত, স্বচ্ছ নীল জল এবং প্রশান্ত মহাসাগরের দৃশ্য এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। জানলে অবাক হবেন যে নিউজিল্যান্ডে প্রকৃতপক্ষে কোনো সাপ নেই। দেশটি দীর্ঘকাল ধরে বিচ্ছিন্ন থাকার কারণে এখানে সাপের কোনো প্রজাতি প্রবেশ করতে পারেনি, যার ফলে এটি সাপমুক্ত দেশ হিসেবে পরিচিত। কখনো কখনো সমুদ্রপথে বা জাহাজের মাধ্যমে কোনো সাপ চলে আসতে পারে, তবে তাদের সংখ্যা খুবই কম এবং দেখা মিললেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে এটি পৃথিবীর একমাত্র এমন দেশ নয় যেখানে সাপ নেই। পৃথিবীতে আরও অনেক দেশ আছে যেখানে স্থায়ীভাবে সাপ পাওয়া যায় না, যেমন আয়ারল্যান্ড, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড প্রভৃতি দেশ। নিউজিল্যান্ড পৃথিবীর সেই দেশ যে দেশ নারীদের প্রথম ভোটাধিকার দিয়েছে। 1893 সালে এই অধিকার দেওয়া হয়। 2024 সালের পরিসংখ্যান মতে নিউজিল্যান্ডের মানুষের গড়ায়ু 82.2 বছর, যেটি পৃথিবীর সর্বোচ্চ গড়ায়ু মানুষের দেশের একটি। এটি একটি সুখী দেশ যেখানে অপরাধের হার খুবই কম। 2024 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস র্যাঙ্কিংয়ে দেশটি 11তম স্থান দখল করেছে, যেখানে ভারত 126তম এবং বাংলাদেশ 129তম স্থান দখল করে আছে। সুখী দেশের পাশাপাশি দেশটি বেশ ধনী। 2024 সালের IMF এর হিসাব মতে এখানকার জিডিপি 257.63 বিলিয়ন মার্কিন ডলার এবং তা পার্চেসিং পাওয়ার প্যারিটিতে 285.58 বিলিয়ন মার্কিন ডলার। ইংরেজি হল নিউজিল্যান্ডের প্রধান ভাষা। জনসংখ্যার 95.4% লোকই ইংরেজিতে কথা বলে। পাশাপাশি এখানে মাওরি ভাষাও প্রচলিত আছে। 2023 সালের মে মাসের এক পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডের মোট ভেড়ার সংখ্যা 2,53,00,000। এখানে মানুষের থেকে ভেড়ার পরিমাণ অনেক বেশি। এখানে প্রতি একজন মানুষের বিপক্ষে প্রায় 5টি করে ভেড়া রয়েছে। অবাক করা বিষয় হলো এই সংখ্যাটি কয়েক দশক আগে আরও অনেক বেশি ছিল। 1990 সালের দিকে প্রতি একজন মানুষের বিপক্ষে নিউজিল্যান্ডে প্রায় 22টি ভেড়া ছিল। অর্থাৎ নিউজিল্যান্ডে সেই সময় মানুষের তুলনায় ভেড়া ছিল 22 গুণ বেশি।
দেশটি ভেড়া থেকে মূলত দুটি পণ্য রপ্তানি করে, মাংস এবং উল। দেশটি দীর্ঘদিন ধরে ভেড়ার মাংস, বিশেষ করে মাটন ও ল্যাম্বের রপ্তানিতে নেতৃত্ব দিয়ে আসছে। 1882 সালে প্রথমবারের মতো রেফ্রিজারেটেড মাংস রপ্তানি শুরু হওয়ায় নিউজিল্যান্ডের মাংস শিল্প ব্যাপকভাবে প্রসার লাভ করে। বর্তমানে ভেড়ার মাংস ইউরোপ, চীন এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। উলের ক্ষেত্রেও নিউজিল্যান্ড ঐতিহ্যগতভাবে বড় ভূমিকা রাখে। যদিও সিনথেটিক ফাইবারের চাহিদা বৃদ্ধির কারণে উলের বাজার কিছুটা কমে গেছে, তবুও নিউজিল্যান্ড এখনও উচ্চমানের উল উৎপাদন ও রপ্তানি করে চলেছে বিশ্বব্যাপী। শুধু ভেড়াই নয়, নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে গরু পালন করা হয়, বিশেষ করে দুগ্ধ শিল্প এবং গরুর মাংস উৎপাদনের জন্য। দুগ্ধ খাত এদেশের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক খাত, যা বিশ্বের অন্যতম শীর্ষ দুধ এবং দুগ্ধজাত পণ্য রপ্তানি কারক হিসাবে নিউজিল্যান্ডকে প্রতিষ্ঠিত করেছে। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডে প্রায় 59 লক্ষ দুগ্ধ গরু রয়েছে এবং প্রায় 37 লক্ষ মাংসের গরু রয়েছে, অর্থাৎ এদেশের গরুর সংখ্যাও মানুষের সংখ্যার প্রায় দ্বিগুণ। এই দেশটি বিশ্বের অন্যতম শীর্ষ দুধ রপ্তানিকারক এবং মূলত গরুর দুধ বিক্রির পণ্যের জন্য পরিচিত। নিউজিল্যান্ডের অর্থনীতি অনেকটাই দুগ্ধ খাতের উপর নির্ভরশীল, কারণ এটি দুধ, চিজ, বাটার এবং দুধের গুঁড়া ইত্যাদি পণ্য রপ্তানি করে বৈশ্বিক বাজারে একটি শক্তিশালী স্থান ধরে রেখেছে। নিউজিল্যান্ডের সবুজ ঘাসের মাঠ এবং তুলনামূলকভাবে নাতিশীতোষ্ণ জলবায়ু গরু পালনের জন্য অত্যন্ত উপযুক্ত। অধিকাংশ ফার্মেই প্রাকৃতিক চারণভূমি ব্যবহার করা হয়, যা গরু পালনের খরচ কমায় এবং পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করে। নিউজিল্যান্ডের জাতীয় পাখি হল কিউই। এটি অত্যন্ত বিরল এবং এক ধরনের পাখি যা পুরো পৃথিবীতে কেবলমাত্র এই দেশেই পাওয়া যায়। এই পাখির ডানা থাকলেও উড়তে পারে না, কারণ এর ডানা অত্যন্ত ছোট। কিউই পাখির দেহে লোমের মতো পালক থাকে, যা দেখতে পশমের মতো লাগে। কিউই শুধু একটি পাখিই নয়, এটি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক। কিছু কিছু ক্ষেত্রে নিউজিল্যান্ডবাসীদেরও কিউই বলে অভিহিত করা হয়। কিউই নামে নিউজিল্যান্ডে একটি ফলও পাওয়া যায়। এখানে এই ফলের চাষ ব্যাপকভাবে জনপ্রিয়। কৌরি গাছ। কৌরি গাছ এদেশের সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীন গাছগুলির মধ্যে একটি। এই গাছগুলি হাজার হাজার বছর ধরে বেঁচে থাকতে পারে এবং অত্যন্ত ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই গাছ পূর্ণবয়স্ক হতে শতাব্দীর পর শতাব্দী লেগে যায়। কৌরি গাছগুলি উত্তর দ্বীপের আদিবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এগুলোর কাঠ খুবই মূল্যবান। তবে অতিরিক্ত বন নিধনের কারণে এখন এদের সংরক্ষণ করার প্রয়োজন পড়ছে। এবার চলুন জেনে আসি নিউজিল্যান্ড কবে এবং কিভাবে আবিষ্কৃত হয়েছিল। সময়টা ছিল 1280 থেকে 1350 সালের মাঝামাঝি। পলিনেশিয়ান দ্বীপপুঞ্জ থেকে একদল জাতিগোষ্ঠী বিশাল সমুদ্র পাড়ি দিয়ে নিউজিল্যান্ডে পৌঁছায়। তাদের নেতা ছিল একজন কিংবদন্তি অনুসন্ধানী, যার নাম ছিল কুপি। নিউজিল্যান্ডে পৌঁছানোর পর দ্বীপটি তাদের খুবই পছন্দ হয়। তখন তারা এর নাম দেয় আওতেরোয়া, যার অর্থ লম্বা সাদা মেঘের দেশ। এরপর তারা এই দ্বীপে তাদের বাড়ি বানিয়ে নেয় এবং একটি মাউরি সংস্কৃতি গড়ে তোলে। মাউরিরা কৃষিকাজ করত, মাছ ধরত এবং জঙ্গলে শিকার করত। মাউরিরা খুবই সুখে শান্তিতে সেখানে বসবাস করছিল। 1642 সালে ওলান্দাজ নাবিক আবেল তাসমান প্রথম ইউরোপীয় হিসেবে নিউজিল্যান্ডের তীরে পৌঁছায়, তবে তিনি তখন দ্বীপের কারোর সাথে কোনো যোগাযোগ করেননি। এরপর কেটে যায় 127 বছর। 1769 সালে ব্রিটিশ নাবিক জেমস কুক নিউজিল্যান্ডে আসেন এবং দ্বীপটির বিস্তারিত মানচিত্র অঙ্কন করেন। কুকের আগমনের পর থেকেই ইউরোপীয়রা নিউজিল্যান্ডের দিকে আকৃষ্ট হতে থাকে। তারা এখানে নতুন জমি, নতুন সম্পদ এবং নতুন সুযোগ খুঁজতে বারবার আসত। মূলত তখন থেকে ইউরোপীয়দের সাথে মাউরিদের ভেতর অশান্তির সৃষ্টি হয়, যা চলেছিল 1840 সালেরও বেশি সময় পর্যন্ত। এরপর ব্রিটিশ এবং মাউরিদের ভেতরে ঝামেলা দূর করতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি ওয়েটাঙ্গি চুক্তি নামে পরিচিত। এরপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের পর নিউজিল্যান্ড 1907 সালে আধিপত্য লাভ করে এবং এটি 1947 সালে সম্পূর্ণ বিধিবদ্ধ স্বাধীনতা লাভ করে। 1945 সালের 24শে অক্টোবর দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভ করে। একটু ভেবে দেখুন, যে মাউরিরা নিজের জীবনকে বাজি রেখে সমুদ্রে ভেসে ভেসে নিউজিল্যান্ড আবিষ্কার করলো, সেই দেশে তারা আজ সংখ্যায় মাত্র 9 লাখের মতো, অথচ উড়ে এসে জুড়ে বসা ইউরোপিয়ানদের সংখ্যা আজ 35 লাখেরও বেশি। 2023 সালের একটি পরিসংখ্যান মতে নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার 67.8% ইউরোপীয়, 17.8% মাউরি, 17.3% এশিয়ান, 8.9% প্রশান্ত মহাসাগরীয় মানুষ, 1.9% আফ্রিকান এবং 1.1% অন্যান্য মানুষের বসবাস রয়েছে। উচ্চমানের জীবনযাত্রা, ভালো বেতন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নিউজিল্যান্ড অনেকের কাছে স্বপ্নের দেশ।
পরিসংখ্যান অনুযায়ী ভারত থেকে ৪৯,৮০০ জন মানুষ বিভিন্ন কারণে, যেমন কাজ, শিক্ষা এবং স্থায়ী অভিবাসন ইত্যাদি কারণে নিউজিল্যান্ডে প্রবেশ করেছে। এটি নাগরিকদের দিক থেকে সর্বোচ্চ আগমনের একটি রেকর্ড হিসেবে বিবেচিত। বাংলাদেশ থেকে সরাসরি কর্মী সংখ্যার সুনির্দিষ্ট উল্লেখ পাওয়া না গেলেও সম্প্রতি বছরগুলোতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসনের হার বেড়েছে। অনেক বাংলাদেশি মূলত কৃষি, নির্মাণ কাজ ও সেবা খাতে কাজের জন্য নিউজিল্যান্ডে আসেন। নিউজিল্যান্ডে ২০২৪ সালের ১ এপ্রিল থেকে প্রাপ্তবয়স্ক শ্রমিকদের জন্য ন্যূনতম শ্রমের দাম প্রতি ঘন্টায় ২৩.১৫ নিউজিল্যান্ড ডলার এবং যাদের বয়স ১৬ থেকে ১৯ বছরের মধ্যে এবং যারা প্রথমবারের মতো কাজ করতে এসেছে তাদের ন্যূনতম শ্রমের দাম প্রতি ঘন্টায় ১৮.৫২ নিউজিল্যান্ড ডলার। ১ নিউজিল্যান্ড ডলার সমান বর্তমানে বাংলাদেশের টাকাতে ৭২.৭৯ টাকা এবং ভারতীয় রুপিতে ৫১.১৪ রুপির সমান। অর্থাৎ কেউ যদি দিনে ৮ ঘন্টা কোনো কম বেতনের কাজও করে তবে সে বাংলাদেশি টাকাতে ১৩,৪৮১ টাকা উপার্জন করবে। ভারত বা বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের ভিসা পাওয়া যায়। ভিসা প্রক্রিয়া খরচ ও সময়সীমা ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। যেমন আপনি কোন ধরনের ভিসা নেবেন, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা ইত্যাদি। যেমন ট্যুরিস্ট ভিসার জন্য প্রায় ২১১ থেকে ২৫০ নিউজিল্যান্ড ডলার খরচ করতে হয়। নিউজিল্যান্ডের নীল লেক, যা রোটোমাইরি হিউনা নামেও পরিচিত, এটি বিশ্বের সবচেয়ে স্বচ্ছ লেকগুলোর মধ্যে একটি। এর পানির স্বচ্ছতা এতই বেশি যে প্রায় ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরতা পর্যন্ত দেখা যায়। অর্থাৎ এই লেকে যদি ২৫ তলা বিশিষ্ট কোনো বিল্ডিংকে ডুবিয়ে দেওয়া হয় তবে পানির উপর থেকে সেই বিল্ডিংয়ের নিচতলা পর্যন্ত দেখা যাবে। গবেষকদের মতে এই পানির স্বচ্ছতা বিশুদ্ধ পরিষ্কার পানি বা ডিস্টিল ওয়াটার থেকে খুব সামান্য কম স্বচ্ছ। এই লেকটি দক্ষিণ দ্বীপের নেলসন লেকস ন্যাশনাল পার্কে অবস্থিত এবং মূলত সংরক্ষণের কারণে এখানে সাঁতার কাটা বা নৌকা চালানোর অনুমতি নেই। ২০২৪ সালের হিসাব অনুযায়ী নিউজিল্যান্ডে প্রায় ৫৩ লক্ষ রেজিস্টার্ড গাড়ি রয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার সমান। এর মধ্যে ব্যক্তিগত যাত্রীবাহী গাড়ি, বাণিজ্যিক যানবাহন এবং মোটরসাইকেল অন্তর্ভুক্ত। দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও পাবলিক ট্রান্সপোর্টের সীমাবদ্ধতার কারণে ব্যক্তিগত গাড়ির উপর নির্ভরশীলতা এখানে বেশি দেখা যায়। শুধু তাই নয়, বিশ্বের জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি পরিমাণ হেলিকপ্টার রয়েছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে প্রায় ৯০০টি হেলিকপ্টার চালু রয়েছে, যা জনসংখ্যার অনুপাতে বিশ্বে অনেক বেশি। দেশটির পর্যটন এবং কৃষিখাতে ব্যাপকভাবে হেলিকপ্টার ব্যবহৃত হওয়ায় এই সংখ্যাটি এত বেশি। দেশের বিভিন্ন জায়গায় হেলিকপ্টার সেবা কৃষিকাজের পাশাপাশি পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যেমন পর্বতারোহণে সহযোগিতা ও দর্শনীয় স্থান দেখার জন্য হেলিকপ্টার ব্যবহৃত হয়। এই কারণে প্রতি জনসংখ্যার অনুপাতে নিউজিল্যান্ড বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি হেলিকপ্টার পরিচালনা করে থাকে। দেশটির রাষ্ট্রপ্রধান ইংল্যান্ড তৃতীয় চার্লস হলেও প্রকৃতপক্ষে রাষ্ট্রের রাজনৈতিক ব্যাপারে ওনার কোনো প্রভাব নেই। চার্লস কেবল আনুষ্ঠানিক প্রধান। তার প্রতিনিধি নিউজিল্যান্ডের সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীর অধীন সংসদই রাষ্ট্র ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রী হল নিউজিল্যান্ডের সরকার প্রধান। ধর্মীয় দিক দিয়ে নিউজিল্যান্ডের চিত্র হচ্ছে এমন: ৩২.৩% মানুষ খ্রিস্টান, ২.৯% মানুষ হিন্দু, ৬.৩% মানুষ অন্যান্য ধর্মাবলম্বী, ৬.৯% মানুষ নিজেদের ধর্মকে প্রকাশ করেনি অর্থাৎ অঘোষিত, এবং দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ ৫১.৬% মানুষের কোনো ধর্ম নেই, তারা নাস্তিক। যাই হোক, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের বড় দ্বীপে ৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি বিশাল, মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর পর্বতশ্রেণী রয়েছে, যাকে দক্ষিণ আল্পস নামে ডাকা হয়। এর সর্বোচ্চ শিখর হল আওরাকি বা মাউন্ট কুক, যার উচ্চতা ৩৭২৪ মিটার। এটি নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বত এবং পর্বতারোহীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সাউদার্ন আল্পসের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময়। পর্বতমালার পশ্চিম অংশে প্রচুর বৃষ্টিপাত হয়, যা পশ্চিম উপকূলে ঘন রেন ফরেস্টে তৈরি করেছে। অন্যদিকে পূর্ব অংশ তুলনামূলকভাবে শুষ্ক, সেখানে শীতকালে বরফ পড়ে। মনে রাখবেন, এটি হলো নিউজিল্যান্ডের আল্পস পর্বতশ্রেণী, যা সাউদার্ন আল্পস নামে পরিচিত। এটিকে ইউরোপের আল্পস পর্বতমালা ভাববেন না। ইউরোপের আল্পস পর্বতমালা ৮টি দেশ জুড়ে বিস্তৃত এবং অনেক বেশি বিখ্যাত। নিউজিল্যান্ডের জলবায়ু বৈচিত্র্যময় এবং বেশ অনন্য। এটি পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত বলে এর ঋতুসমূহ পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোর বিপরীত সময়ে ঘটে। উদাহরণস্বরূপ, যখন ইউরোপে শীতকাল তখন নিউজিল্যান্ডে গ্রীষ্মকাল। দেশের দ্বীপভিত্তিক ভৌগোলিক অবস্থান এবং সমুদ্রের নিকটতা আবহাওয়াকে অনেকটাই প্রভাবিত করে। নিউজিল্যান্ডের জলবায়ুকে সাধারণত মেরিটাইম বা সামুদ্রিক জলবায়ু বলা হয়, তবে দেশের উত্তর ও দক্ষিণ অংশের জলবায়ুর ভিন্নতা লক্ষ্য করা যায়। মজার বিষয় হলো, একটি দেশে হওয়া সত্ত্বেও একই সময়ে এই দেশে বিভিন্ন অংশে ভিন্ন জলবায়ু লক্ষ্য করা যায়।
যেমন উত্তর দ্বীপ তুলনামূলক উষ্ণ ও আর্দ্র। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে এবং শীতকালে তাপমাত্রা 7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওঠানামা করে। দক্ষিণ দ্বীপ তুলনামূলকভাবে শীতল। বরফাচ্ছাদিত পাহাড় ও হিমাবাহের কারণে শীতকালে এখানে তীব্র ঠান্ডা পড়ে। এখানকার গ্রীষ্মকালের তাপমাত্রা 16 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে এবং শীতকালের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওঠানামা করে। ভারত বাংলাদেশে যেমন 6টি ঋতু রয়েছে, ঠিক তেমনইভাবে নিউজিল্যান্ডে আপনি 6টি ঋতু পাবেন না। এখানে 4টি ঋতু আছে, তাও আবার সেটি উত্তর এবং দক্ষিণ দ্বীপে আলাদাভাবে অনুভূত হয়। এখানকার 4টি ঋতু হল গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। ধারণা করা হয় মানুষের আগমনের আগে নিউজিল্যান্ডের আনুমানিক 80% ভূমি জঙ্গলে আচ্ছাদিত ছিল, আর সেসব বনে পাখিদের আধিপত্য ছিল। পৃথিবীতে প্রথম ব্যক্তি হিসেবে যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি ছিলেন নিউজিল্যান্ডের নাগরিক। ওনার নাম এডমন্ড হিলারি। তিনি 29 মে 1953 সালে নেপালের নাগরিক তেনজিন নোরগের সাথে যৌথভাবে এভারেস্টের শীর্ষে পৌঁছান। এই অসাধারণ অভিযানের মাধ্যমে হিলারি বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠেন এবং তাকে নিউজিল্যান্ডের জাতীয় নায়ক হিসেবে বিবেচনা করা হয়। সুন্দর এই দেশটিতে প্রচুর সংখ্যক গল্ফ মাঠ রয়েছে এবং এটি জনসংখ্যার তুলনায় গল্ফ মাঠের সংখ্যার বিবেচনায় বিশ্বে অন্যতম শীর্ষ দেশ। দেশটিতে প্রায় 400টির বেশি গল্ফ কোর্স রয়েছে, যা গল্ফ প্রেমীদের জন্য একটি প্রধান আকর্ষণ। শুধুমাত্র স্কটল্যান্ডকেই এই ক্ষেত্রে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে রাখা হয়। এই গল্ফ কোর্সগুলো দেশের সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এবং স্থানীয় পর্যটকদের জন্য বিশাল বিনোদনমূলক ভূমিকা পালন করে। নিউজিল্যান্ডে লংফিন ইল নামে একটি বিশেষ ধরনের মাছ রয়েছে, যেটি দীর্ঘজীবী এবং জীবনে একবার মাত্র বাচ্চা দেয়। এই প্রজাতির মাছ 80 থেকে 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, যা তাদের অন্যতম দীর্ঘজীবী মিঠা পানির মাছ হিসাবে পরিচিতি এনে দিয়েছে। তবে ধীরগতির বৃদ্ধি, দীর্ঘ জীবনচক্র এবং জীবনকালে মাত্র একবার প্রজনন করার কারণে এ প্রজাতির মাছ হুমকির মুখে রয়েছে। জলবায়ুর পরিবর্তন, আবাসস্থল ধ্বংস এবং অতিরিক্ত শিকার এদের অস্তিত্বের জন্য আজ বিপদের সৃষ্টি করেছে। নিউজিল্যান্ডে গেলে আপনি এমন একটি গুহার সন্ধান পাবেন যেখানে গেলে আপনার মনে হবে আপনি হয়তো স্বপ্ন দেখছেন। গুহাটির নাম ওয়াইতোমো কেভ। এই গুহায় ভ্রমণের সময় পর্যটকেরা ছোট নৌকায় চড়ে অন্ধকার পানির ধারা ধরে এগিয়ে যায়, যেখানে গুহার ছাদে হাজার হাজার আলো জ্বলতে দেখা যায়। এই আলো এক মনোমুগ্ধকর জগতের সৃষ্টি করে। এই গুহার সবচেয়ে বড় আকর্ষণ হল জোনাকি পোকার আলো। গুহার ছাদে লাখখানেক জোনাকি পোকা বাস করে এবং তাদের নিষ্কৃত নীলাভ আলো গুহাটির ভিতরে এক জাদুময় দৃশ্যের সৃষ্টি করে। গুহার ভেতরে নৌকা ভ্রমণ করে এই অদ্ভুত দৃশ্য উপভোগ করা যায়। নৌকা চালানোর সময় মাথার উপরে জ্বলজ্বল করতে থাকে জোনাকির আলো, যা দেখলে মনে হয় যেন আকাশে তারা ভাসছে। গুহার ভিতরে চুনাপাথরের গঠনও অত্যন্ত সুন্দর। বিভিন্ন আকারের স্ট্যালাস্টিক এবং স্ট্যালাগমাইট গুহাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নিউজিল্যান্ডে আপনি বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি লক্ষ্য করবেন। এখানে আছে ট্যানেহিকি গাছ, যা নিউজিল্যান্ডের রত্ন হিসেবে ভাবা হয়। এই গাছ নিউজিল্যান্ডের বনাঞ্চলে পাওয়া একটি বিশেষ ধরনের গাছ। এই গাছটি তার কঠিন কাঠ এবং সুন্দর চেহারার জন্য বিখ্যাত। ট্যানেহিকি গাছ নিউজিল্যান্ডের বন্যপ্রাণীর জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থলও বটে। রাতের আকাশকে খুব সুন্দর এবং নিখুঁতভাবে দেখার জন্য নিউজিল্যান্ডের বেশ কিছু স্থান রয়েছে, যেখান থেকে রাতের আকাশকে অত্যন্ত নিখুঁত আর পরিষ্কারভাবে দেখা যায় অগণিত গ্রহ নক্ষত্রকে। এসব জায়গাগুলোতে খুব নিখুঁতভাবে আপনি গ্যালাক্সির সৌন্দর্য দেখতে পাবেন। নিউজিল্যান্ডের অধিকাংশ জায়গায় সংরক্ষিত। দেশে মোট 13টি জাতীয় পার্ক রয়েছে, যা দেশের 12% জমি জুড়ে বিস্তৃত। এই জাতীয় পার্কগুলো বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য এবং অনন্য জৈবিক বৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিউজিল্যান্ডের কি সবকিছুই ভালো? এর কোনো খারাপ দিক নেই? আছে। নিউজিল্যান্ডের অনেক ইতিবাচক দিক থাকলেও কিছু নেতিবাচক দিকও রয়েছে। কয়েকটি প্রধান খারাপ দিক তুলে ধরা হলো। উচ্চ জীবনযাত্রার ব্যয়, বড় শহরগুলোতে আবাসনের সংকট, কিছু ক্ষেত্রে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, পৃথক অবস্থান ও ভৌগোলিক দূরত্ব, মৌসুমী বেকারত্ব, কর্মসংস্থানের সীমিত সুযোগ, বিশেষ করে আইটি বা উচ্চতর গবেষণা খাতে, এবং ভয়ঙ্কর বিষয় হলো এখানে সমকামিতা বৈধ। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।